বিবিসি বাংলার টেলিভিশন অনুষ্ঠান বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। বিবিসি প্রবাহে আজ দেখুন জাতীয় নির্বাচনের তফসিল প্রসঙ্গ। ঘোষিত হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল। ভোট গ্রহণ করা হবে আগামী 12ই ফেব্রুয়ারি। যে কোনো ভয়ভীতি, প্রলোভন, প্রবঞ্চনা এবং সীমাবদ্ধতার ঊর্ধ্বে উঠে নিঃসংকোচে আপনাদের ভোটাধিকার প্রয়োগ করুন। আজকের অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, রাজনৈতিক বিশ্লেষক এস.এম. শামীম রেজা। স্বাগত বিবিসি বাংলার টেলিভিশন অনুষ্ঠান বিবিসি প্রবাহে। আমি শারমিন রমা। আজ আরো থাকছে, বড় জোটে না গিয়ে কেন ছোট দলগুলোকে নিয়ে জোট করার ঝুঁকি নিল গণ অভ্যুত্থানের তরুণ নেতাদের দল এনসিপি। এবং মুক্তিযুদ্ধের ইতিহাস ঘিরে নতুন করে বিতর্ক কেন? আগামী 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। একই দিনে অনুষ্ঠিত হবে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের গণভোটও। বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন। খবরটির দিকে নজর রাখছিলেন তাফসির বাবু। নির্বাচন কবে হবে? গত প্রায় 1.5 বছর ধরে এই একটি প্রশ্ন নিয়েই বিভিন্ন সময় উত্তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশের রাজনীতি। শেষ পর্যন্ত বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান নির্বাচন কমিশনার জানালেন আগামী জাতীয় সংসদ নির্বাচনের তারিখ। 2026 সালের ফেব্রুয়ারি মাসের 12 তারিখ রোজ বৃহস্পতিবার 300 আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ সাধারণ নির্বাচন এবং একই সাথে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025-এর উপর গণভোট অনুষ্ঠিত হবে। তফসিল অনুযায়ী নির্বাচনী প্রচারণা শুরু হবে 22শে জানুয়ারি থেকে। তার আগে পরে চলবে নির্বাচনের অন্যান্য কার্যক্রম। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী 29শে ডিসেম্বর 2025 রোজ সোমবার। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ 20শে জানুয়ারি 2026 রোজ মঙ্গলবার। নির্বাচনী প্রচারণা চলবে 22শে জানুয়ারি 2026 রোজ বৃহস্পতিবার হতে ভোট গ্রহণ শুরুর 48 ঘন্টা আগ পর্যন্ত। প্রধান নির্বাচন কমিশনার তার ভাষণে আশা প্রকাশ করেন ভোটার, রাজনৈতিক দল, প্রার্থীসহ সকলেই উৎসব মুখর নির্বাচনী পরিবেশ নিশ্চিতে ভূমিকা রাখবে। প্রকৃত গণতান্ত্রিক ধারা পুনঃপ্রতিষ্ঠার পাশাপাশি কাঙ্ক্ষিত সংস্কার প্রশ্নে সিদ্ধান্তের নির্বাচন এটি। দ্বিতীয়ত, সংশ্লিষ্ট সকল রাষ্ট্রীয় ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানের জন্য এই নির্বাচন হচ্ছে সক্ষমতা প্রমাণ করে ভাবমূর্তি পুনরুদ্ধারের অনন্য সুযোগ। যে কোনো ভয়ভীতি, প্রলোভন, প্রবঞ্চনা এবং সীমাবদ্ধতার ঊর্ধ্বে উঠে নিঃসংকোচে আপনাদের ভোটাধিকার প্রয়োগ করুন। আপনাদের নিরাপদ ও উৎসবমুখর অংশগ্রহণ নিশ্চিতকল্পে সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান ও বাহিনী কাজ করবে। এবারের নির্বাচনে প্রথমবারের মতো পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ রাখা হয়েছে। পাশাপাশি নির্বাচনে ভোট দেওয়ার সময়ও বাড়ানো হয়েছে 1 ঘন্টা। তাফসির বাবু, বিবিসি নিউজ বাংলা, ঢাকা। প্রবাহে আজ আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, রাজনৈতিক বিশ্লেষক এস.এম. শামীম রেজা। আপনাকে অনেক ধন্যবাদ বিবিসি প্রবাহে যোগ দেওয়ার জন্য। তফসিল ঘোষণা হয়ে গেল। এখন তফসিল ঘোষণার পর নির্বাচন ঘিরে নানা প্রশ্নের উত্তর যেমন মিলছে, তেমনি নতুন করে কিছু প্রশ্ন সামনেও আসছে। যেমন সামনে কি এবং কোন ফ্যাক্টরগুলো আসলে চ্যালেঞ্জিং হতে যাচ্ছে? এক একজন হয়তো তার দৃষ্টিভঙ্গি থেকে বলবেন, রাজনৈতিক কোনো দলকে প্রশ্ন করলে তার একরকম উত্তর হবে, বিশ্লেষকের সঙ্গতভাবেই আর একরকম উত্তর হবে। আমার কাছে প্রথমে যেটা আসে আইন শৃঙ্খলা আশা করি ভালো হবে, কিন্তু আমাদের একটা প্রত্যক্ষণ কিন্তু তৈরি হয়েছে যে সাম্প্রতিক সময়ে বিভিন্ন অবস্থা দেখে বিভিন্ন মব সংস্কৃতি বা আরও কিছু অভিযোগ ইতিমধ্যে কিন্তু উঠতে শুরু করেছে, যে যেমন রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ কোন্দলের বিষয়। রাজনৈতিক দলগুলোর তো আছেই, এবং বড় দলগুলোর মধ্যে বিদ্রোহী প্রার্থী, এবং সবচেয়ে বড় কথা এটা শুধু সংঘাতের মধ্যে আটকে থাকছে না, এটা সহিংসতা রূপ নিয়েছে। দলের বড় দলগুলোর কথা বলছে, দলের অভ্যন্তরের আইন শৃঙ্খলার অবস্থা এবং সামগ্রিক যেটা বললাম যে সবকিছু মিলে একটা ধারণা তৈরি হয়েছে জনমনে
যে ওই দিন নিরাপত্তার অবস্থা কি থাকবে। আর নির্বাচনে যখন নিরাপত্তার কথা বলে শুধু ওই দিনটা না, তার বেশ আগে এবং তার পরে সেটাও কিন্তু সমানভাবে একটা পরিবেশ সৃষ্টি করা, একটা পরিবেশ সৃষ্টি করা। তার মানে আমি মনে করছি না ব্যক্তিগতভাবে যে পরিস্থিতি অতটা খারাপ থাকবে। যৌথ বাহিনী কাজ করছে, নির্বাচনের আগে সাধারণত তৎপরতা আরও বাড়ানো হয়, যেটা সাধারণ সময়ে করা যায় না। অনেক সময় অনেক অপরাধী যারা বেশ সুযোগ নিচ্ছেন, অন্য সময় তারা বিভিন্ন ফাঁক ফকর গলে থাকেন, কিন্তু এই সময়টা নিরাপত্তা একটা বেষ্টনী তৈরি করা হয়, একটা জাল তৈরি করা হয়। তো তারপরেও যে চ্যালেঞ্জগুলোর কথা আপনি বললেন, তার মধ্যে দল নিজেই একটা বড় চ্যালেঞ্জ, যে তারা কতটা স্থিতিশীলতা বজায় রাখবেন, দলের মধ্যে কতটা শৃঙ্খলা বজায় রাখবেন, এটা একটা। অন্তদল কোন্দলের বাইরে আন্তদলও সাংঘর্ষিক রূপ বাংলাদেশে অতীতে নিয়েছে। আমরা এখন পর্যন্ত সেরকম পরিস্থিতি দেখিনি। তারপরেও ধরুন ছোটখাটো কিছু বিষয় তো থাকতেই পারে। আপনি দলের কথা যখন বলছেন, রাজনৈতিক দলগুলোর তৎপরতা পরবর্তী ধাপে যাবে, এটাতে কোনো সন্দেহ নেই, কিন্তু সব রাজনৈতিক দলই কি আসলে নির্বাচন মুখী কিনা, সেটা একটা বিতর্কিত প্রশ্ন। এটা একটা বড় প্রশ্ন, যে বড় দলগুলো, আমরা তো বলতেই পারি সে তো আগে থেকেই অনেকটা মুখিয়ে আছে নির্বাচনের জন্য, নির্বাচন তার জন্য গুরুত্বপূর্ণ। ছোট দলগুলোর ক্ষেত্রে দুরকম প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। আমরা এনসিপির আলোচনা নিশ্চয়ই পরে আসব, সেটা সম্প্রতি তৈরি হলো, সেটা বেশ বড় ব্যাপ্তিতেই তারা তৈরি হচ্ছে। কিন্তু অনেক ছোট দল আগেও ছিল, এই আমাদের গত এক বছরের যদি প্রসঙ্গ বাদও দিই, এরা অনেকটা অ্যাক্টিভিস্ট পার্টির মতো, এদেরকে গণমাধ্যমে দেখা যেত, কিন্তু নগরের বাইরে, আরও স্পষ্টভাবে বলে ঢাকার বাইরে তাদের কোনো সাংগঠনিক তৎপরতা, অফিস কর্মী এগুলোর আমরা খুব বেশি আমরা দেখিনি বা পাওয়াও যায়নি এরকম খুঁজে। তো এরা এক ধরনের পক্ষ। আবার আরেক ধরনের পক্ষ আছে যে নতুন তারা তৈরি হয়েছেন, সুতরাং তাদেরকে খুব বেশি কেউ নেবে বলেও এরকম মনে হয় না, হয়তো কয়েকটা কেউ অন্যান্য বড় দলগুলো নেবে। এদের কেউ কেউ অনেকটা জানান দেওয়ার জন্য, নিজেদেরকে চেহারা দেখানো, পরিচিত করা, খুব বেশি যে তারা নির্বাচনের সাফল্যের জন্য কাজগুলো করবেন তা না। সুযোগ সন্ধানী একটা গোষ্ঠী কিন্তু থাকে, যারা বেশ টাকা পয়সা বিনিয়োগ করে একটা দল তৈরি করেন, বিভিন্ন দিকে প্রচার করেন। এদের আলোচনা খুব একটা গণমাধ্যমে হয় না, কিন্তু রাজনীতির মাঠে এদেরকে আমরা ভালোভাবেই চিনি, বাংলাদেশের রাজনীতিতে একটা ভিন্ন পটভূমিতে এবং ভিন্ন ধরনের সরকারের অধীনে এই নির্বাচন হতে যাচ্ছে, কোনো দলীয় সরকার নয়। তো লেভেল প্লেইং ফিল্ডের বিষয়টি বারবার ঘুরে ফিরে সামনে আসছে। আবার নির্বাচন কতটা অংশগ্রহণমূলক করা হচ্ছে, সেটাও কিন্তু একটা প্রশ্ন হিসেবে থেকে গেছে। এই দুটো খুব বড় আকারে আমরা আলোচনা করি, কিন্তু এই দুটোর সাথে আমি এক করে আর একটা প্রসঙ্গ যদি তুলি, যে আইন শৃঙ্খলার সাথে, কারণ লেভেল প্লেইং ফিল্ড যখন আপনি বলছেন, তখন সাধারণ রাজনৈতিক দলগুলো এমন হয় যে আমিও একটা সমান সুযোগ পাচ্ছি কিনা। এর সাথেও কিন্তু নিরাপত্তা জড়িত, এর সাথে তার মাঠের অবস্থা কেমন থাকবে, এটা অহিংস থাকবে নাকি একটু সহিংস হবে নাকি সংঘাতপূর্ণ হবে, তার উপরেও কিন্তু লেভেল প্লেইং ফিল্ড নির্ভর করে। আমরা এটার এমন একটা বয়ান তৈরি করেছি যে আমাকে সমান সুযোগ দিতে হবে, ইত্যাদি দিতে হবে, সরকার আমাকে কে সুযোগ দিল, অন্যরা কে দিল, এর বাইরেও আছে। আমি এই কারণে বলছি, আমাদের কিন্তু অসংগঠিত পুলিশ বাহিনী এখনো, যেটার পূর্ণাঙ্গতা পায়নি। এখন আমি সমস্ত ইতিবাচকভাবেও যদি আমি চিন্তা করি যে সব কিছু করা হবে, ব্যবস্থা করা হবে, কিন্তু এই ধরনের একটা অপেক্ষাকৃত ভগ্নাংশের মতো অবস্থা, যেখানে পূর্ণাঙ্গ শক্তি নাই, পূর্ণাঙ্গ শক্তি থাকার পরেও আমরা রাজনৈতিক প্রভাবের একটা ভয়ভীতির মধ্যে থাকি, তো তারা কতটা ভূমিকা পালন করতে পারবে, এক। আর দ্বিতীয় হলো যে যৌথ বাহিনীকে নামানোর পরে যে একটা শক ইফেক্ট থাকে, যে সেনাবাহিনী যে অনেক সক্ষম, অনেক সুসজ্জিত এবং অনেক বেশি দ্রুততার সাথে, ক্ষিপ্রতার সাথে সে কাজ করতে পারে, তাকে এক বছর ধরে দেখছে বা তার বেশি সময় ধরে ধরছে, অর্থাৎ তার যে একটা অভিঘাত তৈরি হয়, আমি ভীতি শব্দটা যদি নাও বলি, একটা শক ইফেক্ট তৈরি হয়, সে একেবারে মিশে গেছে জনগণের সঙ্গে, দেখছে। সুতরাং এটা একটা ব্যাপার। এখানে খেয়াল রাখতে হবে যে নারীরা কতখানি নিরাপদ বোধ করবেন। সাম্প্রতিক সময় এমন অনেক ঘটনা ঘটেছে, অনেক দলের পক্ষ থেকে বিবৃতি আসছে যে যেখানে নারীরা খুব নিরাপদ বোধ করবেন কিনা সে প্রশ্ন আমরা তুলতেই পারি। তো তাদের একটা বিষয় থাকবে। অন্যান্য যারা সংখ্যালঘু বিভিন্ন গোষ্ঠী আছেন, সেটা বিভিন্ন বিবেচনায়, তারা কতটুকু আসবেন। এরপরে আপনি যে দুটো প্রশ্ন করলেন যে সবার জন্য সমান সুযোগ তৈরি হবে না, বড় দলগুলো এক ধরনের সুযোগ তৈরি করে নেবে, কিন্তু ছোট দলগুলোর জন্য বলাটা কঠিন। আর অংশগ্রহণের অনেক ব্যাখ্যা আছে। নির্বাচনে কোন দল কোন জোটে যাচ্ছে, রাজনীতিতে সেই আলোচনার অনেকটা জুড়েই ছিল ছাত্র আন্দোলনের নেতাদের দল এনসিপি। তবে সব জল্পনার অবসান ঘটিয়ে দলটি বিএনপি বা জামায়াতের জোটে না গিয়ে নিজেরাই যখন একটি নতুন জোট গঠন করেছে, তখন প্রশ্ন উঠছে, বড় জোটে না গিয়ে ছোট দলগুলোকে নিয়ে জোট করার ঝুঁকি নিল কেন এনসিপি? তাফসীর বাবুর প্রতিবেদন। বিএনপি নাকি জামায়াত, এনসিপি কোন দিকে যাচ্ছে
তা নিয়ে এতদিন রাজনীতিতে ছিল নানা প্রশ্ন। গেল রোববারের এই সংবাদ সম্মেলন যেন সেই প্রশ্নেরই সমাধান। আমরা পুরাতনপন্থী দলগুলোর সাথে নানা সমঝোতা করে সংস্কার প্রক্রিয়া বাস্তবায়ন করার চেষ্টা করেছিলাম। এটা আমাদের অন্যতম একটা ভুল ছিল। এদিন এনসিপি শুধু বিএনপি জামায়াতের মতো পুরনো দলগুলোর কাছ থেকে সরে আসার ঘোষণাই দেয়নি, একই সঙ্গে নিজেরাই নতুন একটি জোটের যাত্রাও শুরু করে। কিন্তু বিএনপি কিংবা জামায়াত বলয়ের বাইরে এনসিপির নতুন জোটের উদ্যোগ কী কারণে? আমরা যদি দীর্ঘ সময় লড়াইয়ে থাকি, এটা অনেক ভালো একটা ফল বয়ে নিয়ে আসবে। কিন্তু তা না করে আমরা যদি বড় অন্যান্য রাজনৈতিক দল বিএনপি কিংবা জামায়াত তাদের দিকে আমরা চলে যাই, বরং এটা বড় রাজনৈতিক দলগুলো ছোট রাজনৈতিক দলগুলোকে গ্রাস করে নেওয়ার যে সম্ভাবনা, এটা বরং বেশি থাকে। আমরা সৌভাগ্যক্রমে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে তরুণ প্রজন্মরা রাজনীতির মেইন স্ট্রিমে চলে এসেছি। সো আমাদের এই সুযোগটা আছে যে দীর্ঘ সময় এই লড়াইটা করে নতুন যে আকাঙ্ক্ষাটা, এই বন্দোবস্তটা আসলে তৈরি করা। নির্বাচনকে সামনে রেখে এনসিপির ভেতরে বিএনপি কিংবা জামায়াতের সঙ্গে ভোটের সমঝোতা নিয়ে আলোচনা শুরু হয় কয়েক মাস আগে। কিন্তু দলটির নেতাদের ভাষায় একদিকে জামায়াতের ৭১ বিরোধী তকমা, অন্যদিকে বিএনপির অতীতের নেতিবাচক কর্মকাণ্ডের দায় এনসিপির উপরেও পড়তে পারে এমন আশঙ্কায় সেখান থেকে সরে আসে দলটি। তবে শেষ পর্যন্ত দলটির একাংশ বিএনপির সঙ্গে নির্বাচনী সমঝোতার পক্ষে থেকে গেলেও পরে সেটাও আর বাস্তবতা পায়নি, যার মূল কারণ বিএনপির তৃণমূলের সমর্থন নিয়ে সংশয়। তাদের মধ্যকার অন্তঃক্রন্দলের যে বিষয়গুলো এসেছে, এগুলোতে তারা নানা বিভাজনে বিভক্ত। সেই জায়গায় আমরা জোট করে গেলে কতটুকু কোন অংশের কোন পক্ষের সমর্থন পাবো, সেটা নিয়েও আমাদের অধিকাংশ নেতাকর্মীরা চিন্তিত তাদের জায়গা থেকে। কিন্তু নতুন পথে হেঁটে এনসিপিও এখন ভিন্ন এক বাস্তবতায়। বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচনে যারা সম্ভাব্য প্রার্থী হবেন তাদের অনেকেরই এরকম বিভিন্ন স্থানে ব্যানার ফেস্টুন চোখে পড়ে। তবে এইসব ব্যানার ফেস্টুনের অধিকাংশই মূলত বিএনপি কিংবা জামায়াতের। এর বাইরে এনসিপির পক্ষ থেকেও বিভিন্ন স্থানে কিছু ব্যানার ফেস্টুন চোখে পড়লেও এনসিপির জোট সঙ্গী এবি পার্টি কিংবা রাষ্ট্র সংস্কার আন্দোলনের কোনো প্রচারণা কিংবা এই ধরনের দলীয় কোনো ফেস্টুন বা ব্যানার চোখে পড়ে না। ফলে প্রশ্ন হচ্ছে, খর্বশক্তির এই তিনটি দল একজোট হয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আসলে কতটা সুবিধা করতে পারবে? সামনের নির্বাচনই আমাদের গন্তব্যের জায়গা নয়। আমরা একটা দীর্ঘমেয়াদী রাজনীতি বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে চাই। বিভিন্ন জরিপগুলো খেয়াল করছি, তখন দেখি যে এখনো পর্যন্ত অর্ধেকেরও বেশি মানুষ তারা কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করেন নাই যে কারা কোন দলের কোন মার্কায় ভোট প্রদান করবেন। তো সেই জায়গাটাতে মানুষেরা যারা বিভিন্ন দলের সমর্থক আছেন তারা কিন্তু সেই সমর্থনটা ব্যক্ত করে ফেলেছেন, আর বাকিরা যারা আছেন তারা রাজনীতির জন্য অপেক্ষা করছেন যে কারা সঠিক রাজনীতি আমাদেরকে উপহার দিতে পারেন। সেই জায়গাটাকেই আমরা আসলে টার্গেটে নিয়েছি। এটা শুধুমাত্র নির্বাচনকে কেন্দ্র করে নয়, এটা একটা দীর্ঘমেয়াদী রাজনৈতিক লড়াইয়ের অংশ হিসাবে আমরা এই জোটে নিজেদেরকে একীভূত করেছি। নতুন এই জোট আপাতত এনসিপি, এবি পার্টি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনকে নিয়ে শুরু হলেও এই জোটে খুব শিগগিরই আরও কিছু নতুন দল যুক্ত হবে বলে জানাচ্ছেন জোটের নেতারা। প্রস্তুতি নেওয়া হচ্ছে নির্বাচনে জোটবদ্ধভাবে অংশ নেয়ার। ইতোমধ্যেই এনসিপি তাদের প্রার্থিতা ঘোষণাও করেছে। কিন্তু সেক্ষেত্রে জোটের নির্বাচনী মুখ কিংবা শীর্ষ নেতৃত্বে কে থাকবেন? আমরা একটা জয়েন্ট লিডারশিপের কথা ভাবছি, যে প্রত্যেক দলের আমাদের যারা গণ অভ্যুত্থানে ভূমিকা রেখেছে তাদের একটা সোশ্যাল ভ্যালু, তাদের একটা ইম্পর্টেন্স এবং তাদের একটা বিশ্বাসযোগ্যতা তৈরি হয়েছে পিপলের কাছে। আমরা অ্যাজ এ হোল ওই ফিগারগুলোকে সামনে আনবো যাদের একটা মানুষের প্রতি, মানুষের কাছে যাদের একটা গ্রহণযোগ্যতা আছে। আমরা হয়তো সেখান থেকে কাউকে একজনকে বাছাই করব। আরেকটা হতে পারে আমরা দেশের বিশিষ্ট জনদের প্রতি আহ্বান জানাবো যে আপনাদের মধ্য থেকে খুবই গ্রহণযোগ্য কেউ আসেন, আমাদের সামনে আপনারা দায়িত্বে থাকেন। তবে এত সব আলাপের মধ্যে নতুন করে দলগুলো এখন যে বিষয়ে গুরুত্ব দিচ্ছে সেটা হচ্ছে পুরো জোটকেই পরবর্তীকালে নতুন একটি রাজনৈতিক দলের চেহারায় আনা, যেখানে গণ অধিকার পরিষদকেও গুরুত্ব দেওয়া হচ্ছে। আমাদের মধ্যে একীভূত হওয়ার এক ধরনের আলাপ আলোচনা আমরা দীর্ঘ সময় ধরে করছি। তো সেই আলাপটাকে আমরা কতদূর সামনে থেকে এগিয়ে নিয়ে যেতে পারবো তারই একটা প্রথম ধাপ জোটবদ্ধভাবে নিজেদেরকে আত্মপ্রকাশ করা। তবে এর মধ্যে নির্বাচনী তফসিলের ঘোষণা হয়ে গেছে, ফলে নতুন জোটের সামনে একক দলে রূপান্তরের সময়ও কম। অন্যদিকে এই নির্বাচনী মূল লক্ষ্য নয়, জোটের পক্ষ থেকে এমনটা বলা হলেও এটা স্পষ্ট যে এনসিপি নেতৃত্বাধীন এই জোট বাস্তবে কতটা জনসমর্থন পাচ্ছে দলটির ভবিষ্যৎ বিকাশের জন্য সেটাও গুরুত্বপূর্ণ। তাফসির বাবু, বিবিসি নিউজ বাংলা।
শিক্ষক বিশ্লেষক এস এম শামীম রেজা আছেন সঙ্গে। আর শামীম রেজা, আমরা যেটা দেখছিলাম যে এনসিপি যে সিদ্ধান্ত নিয়েছে, মানে এই যে বিএনপি বা জামাতের সাথে না যাওয়া তাদের, এটা কি খুব একটা সারপ্রাইজিং কিছু? আমরা যদি এইভাবে বিষয়টা দেখি যে এটা কি না যাওয়া নাকি তারা আর আগ্রহী হয়নি তাদেরকে নিতে, কারণ আপনি যদি বিএনপির দিকে তাকান তারও শরিকরা আছে বা তার অংশীদাররা আছে এবং তাদের ব্যাপারেও সে কিন্তু খুব কঠোর অবস্থানে এখন পর্যন্ত, এবং অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি বা যারা রাজনীতির মাঠে খুব বেশি ভালো করতে পারেননি বিশেষ করে নির্বাচনে, তারাও হয়তো প্রত্যাশী ছিলেন যে বিএনপির সমর্থন দিলে তারা ভালো করবেন, যেটা নিয়ে জরুরি তারা বৈঠকও করেছেন। এবং একই রকম জামাতের দিক থেকেও আমরা জানি যে খুব বেশি কাউকে তারা ছাড় দিয়েছেন বা এরকম আমাদের এখন পর্যন্ত আলোচনায় নাই। মনে করা হয়েছিল যে এই দুটোর একটা জোটে হয়তো বা এনসিপি যাবে। একই সঙ্গে তারা কিন্তু তাদের অবস্থান স্পষ্ট করেনি যে দলটার বয়স 1 বছরও হয়নি, তাই সে একটা নির্বাচনের মুখোমুখি হচ্ছে। বাংলাদেশের নির্বাচনে অনেক ঘাটতি থাকতে পারে, কিন্তু তার বিপুল নির্বাচনের অভিজ্ঞতা রয়েছে। এরকম একটা পরিস্থিতিতে সে যদি একটা দোদুল্যমান অবস্থান তৈরি করে যে আমি বিএনপির দিকেও সুবিধা মতো যেতে পারি, জামাতের দিকেও যেতে পারি, তাহলে তো তার অবস্থান সে স্পষ্ট করতে পারে। তাদের জন্য ঝুঁকিপূর্ণ দেখে এইটা শুরুতেই সে ঝুঁকিটা তৈরি করেছে। এবং আপনি যদি ভোটারের দৃষ্টিকোণ থেকেও দেখেন যে একটা দল একটা বা জনগণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে তারা বেরিয়ে এসেছে এবং তারা সম্মুখ সারিতে ছিলেন এবং তারা বলতে পারছেন না যে তারা নিজেরা কিছু করবেন নাকি কারোর সঙ্গে তারা থাকবেন। আমার মনে প্রথমেই একটা ফাম্বলিং এর মধ্যে তারা পড়েছেন। এখন যেটা দাঁড়াচ্ছে যে অন্য দুই দিক থেকে বড় দলের দুটো বড় দল যদি দেখি, তারা তো কেউই সাড়া দিচ্ছেন না বা এমন কোনো রকম একটা বক্তব্য আমরা পাইনি যে তারা তাদেরকে গ্রহণ করতে বা আসন ভাগাভাগি করতে তারা রাজি আছেন। এরকম একটা পরিস্থিতিতে তো আমি আর কোনো পথ দেখি না তাদের। আর একই সঙ্গে তারা যে বক্তব্যগুলো এখন দিচ্ছেন সেই বক্তব্যটা আসলে নির্বাচনের বক্তব্য না, যে একটা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবার বক্তব্য এটা না, এটা দল গোছানোর বক্তব্য, খুব আদর্শিক বক্তব্য। তবে আমি মনে করি যে যদি তারা এই বক্তব্যের প্রতি অনড় থাকেন, এই নির্বাচনে তারা কি করতে পারবেন সেটার আগে তাদের একটা ভবিষ্যতের অবস্থান তৈরি হলেও হতে পারে। গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের পর থেকে নানা ইস্যুতে নতুন করে মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে বিতর্ক দেখা যাচ্ছে। মুক্তিযুদ্ধ ভিত্তিক ভাস্কর্য স্থাপনায় হামলা থেকে শুরু করে যুদ্ধে নিহতের সংখ্যা, বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান এবং মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন। আবুল কালাম আজাদ জানার চেষ্টা করেছেন মুক্তিযুদ্ধের ইতিহাস ঘিরে কেন এই বিতর্ক। এই যে ভাস্কর্যের মাথাটা ভেঙে ফেলছে, এখানে কে ছিলেন আপনার সামনে? এটা নজরুল ইসলাম। মাথাটা তো নাই, মাথাটা উড়িয়ে দিয়েছে। 1971 সালে মুজিবনগর সরকারকে গার্ড অফ অনার দেয়া আনসারদের একজন ছিলেন মোহাম্মদ আজিমউদ্দিন শেখ। ঐতিহাসিক মুজিবনগর কমপ্লেক্সে হামলা ভাঙচুর নিয়ে দুঃখ করছিলেন এই মুক্তিযোদ্ধা। এই আমাদের আর অস্তিত্ব আছে বলুন, আমাদেরকে অস্তিত্ব আছে, বলবো আমরা, বলবো কোনটা কি, এটা সহ্য করার বাইরে। 71-এর 17 এপ্রিল বাংলাদেশে অস্থায়ী সরকার গঠন ও শপথের ঐতিহাসিক জেলা মেহেরপুরে গড়ে তোলা হয় মুজিবনগর স্মৃতি কমপ্লেক্স। এখানে ছোট বড় 400-র মতো ভাস্কর্যে গুরুত্বপূর্ণ ব্যক্তি, ঘটনা, মুক্তিযুদ্ধের স্মৃতি ও যুদ্ধের ভয়াবহতা মিলিয়ে এক নজরে বাংলাদেশের ইতিহাস তুলে ধরার প্রয়াস ছিল। 5ই আগস্ট ব্যাপক ভাঙচুর, হামলা ও লুটপাটের শিকার হয় এই ঐতিহাসিক স্থাপনাটি। এইটা আমি বিনা বেতনে 17 বছর কাজ করেছি, ঝাড় দিয়া পরিষ্কার করা বোঝানো ইতিহাস, সেই জন্য আমার দরদ লাগে। জায়গাটা নষ্ট হয়ে গেল না, লোকজন আসছে না, কিছু না। আপনি জিজ্ঞাসা করছেন না, আর আমার অন্তর কাঁদছে। কথা হচ্ছে ভোটের মাধ্যমে যে সরকারই আসুক না কেন, যাতে সংস্কার করে, আবার যেন আমরা স্মৃতি ফিরে পাই, ইতিহাসটা বজায় থাক। মুজিবনগর কমপ্লেক্সে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে এই মানচিত্রের ভেতরে ইতিহাস তুলে ধরে নির্মিত 3 শতাধিক ভাস্কর্য। মেহেরপুরের মুজিবনগরে মানচিত্রের আদলে এই জায়গাটিতে মুক্তিযুদ্ধের ইতিহাসের বিভিন্ন পর্যায়ে ভাস্কর্যের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছিল। 5ই আগস্টে যার সবই ধ্বংস করা হয় এবং এতদিনেও তার কোনো কিছুই সংস্কার করা হয়নি। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের উপদেষ্টা এবছর 17 এপ্রিল মুজিবনগর কমপ্লেক্স পরিদর্শন করেছিলেন। এই জায়গার সংরক্ষণ এবং ভাস্কর্য পুনর্নির্মাণ নিয়ে সরকারের কী চিন্তাভাবনা তুলে ধরেন তিনি। এটা মেরা দেখতে কীরকম, একটা হাত ছোট একটা হাত বড়, মানে সামঞ্জস্যপূর্ণ কম। তো সেখানে কিছু কিছু স্কাল্পচারের বিকৃতি করেছে, ভেঙেছে ইত্যাদি। এখন সেগুলি আবার ওই রকম রেখে রিপেয়ারও করতে পারবে কিনা, নাকি আবার নতুন করে করতে হবে, সেটাও তাদেরকে আমরা একটা করে দিতে বলছি। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সাথে রিলেটেড একটা বিষয় এত অবহেলায় তৈরি করতে পারে, আমি ফার্স্ট টাইম দেখে আমি বিস্মিত হয়েছি।
5ই আগস্ট এবং তারপরেও সারা বাংলাদেশে 71-এর স্মৃতিচিহ্ন, ভাস্কর্য, মুক্তিযুদ্ধের বিভিন্ন জাদুঘর ভাঙচুর ও লুটপাট হয়েছে। 7ই মার্চ ও 16ই ডিসেম্বরের ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানও এর অন্যতম। অবহেলা মোটেও নেই, কিন্তু সরকারি কাজগুলো যেরকম ডিমে তালে হয়, তো এটা ওই রকমেরই একটা ব্যাপার আর কি। গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে মুক্তিযুদ্ধের ইতিহাস, নেতৃত্ব, হত্যাযজ্ঞ নিয়ে বিতর্ক দেখা যাচ্ছে। সরকারি পরীক্ষার প্রশ্নপত্রে স্বাধীনতা যুদ্ধকে প্রতিরোধ যুদ্ধ উল্লেখ করা, বিজয় দিবস, মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধাদের বিভিন্ন সময় কটাক্ষের অভিযোগ উঠেছে। সর্বোপরি মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার একটি পাল্টা রাজনৈতিক বয়ান বা ন্যারেটিভ তুলে ধরার প্রচেষ্টাও দৃশ্যমান হয়েছে। এই 71-এর যুদ্ধে তো দুইটা পক্ষ ছিল, স্পষ্টই বোঝা যায় আমাদের দেশের ভেতরে। একটা দল ওই যুদ্ধে হেরে গেছে, আর একটা পক্ষ জিতে গেছে। তো যারা হেরে গেছে তাদের অনেকেই এখন মনে করছে যে 5ই আগস্টের পরে তারা জিতে গেছে, এবং তাদেরকে যারা হারিয়ে দিয়েছিল তাদেরকে তারা হারিয়ে দিয়েছে। তো এইভাবে ন্যারেটিভটা আবার পাল্টে যাচ্ছে। তা এখন আমরা দেখি যে 71 পরবর্তী সময়ে যে সমস্ত ঘটনা ঘটেছিল, 5ই আগস্টের পরে তার ঠিক উল্টোটা ঘটছে। অর্থাৎ তখনকার পরাজিত পক্ষ এখন নিজেকে বিজয়ী মনে করছে। লেখক ও গবেষক মহিউদ্দিন আহমেদ মনে করেন, 71-এর ইতিহাস ও স্বাধীনতা যুদ্ধ নিয়ে প্রতিটি সরকার রাজনীতি করেছে। এক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের অবস্থানকেও বিশ্লেষণ করেন তিনি। এই সরকার দেখছে যে একটা ন্যারেটিভ তৈরি হচ্ছে, কাউন্টার ন্যারেটিভ, তাই না? সেটার উপর ভর করে কিন্তু এই সরকার আছে অনেক ক্ষেত্রে আমরা দেখি। সুতরাং এটা তাকে একটা শক্তিও দেয় এই সরকারকে, সেটাকে সে অস্বীকার করতে পারছে না। আবার বাংলাদেশের অস্তিত্বের সঙ্গে তো জড়িয়ে আছে 71, ওটাকেও অস্বীকার করাটা খুব কঠিন। তো এইরকম একটা অবস্থার মধ্যে আছে, পেন্ডুলামের মতন ঘুরছে আমরা দেখছি। সরকারের লোকেরা অনেক সময় অনেক কথাবার্তা বলেন, ভাষা, আবার কয়েকজন আছেন এমনভাবে কথা বলেন মনে হয় যেন আগে যা করেছি সবই ভুল, এখন যা করছি সবই ঠিক। এটাও আছে। আমরা কোনো নির্দিষ্ট রাজনৈতিক আদর্শ কিংবা এরকম কারো পরিকল্পনা, কারো ন্যারেটিভ ক্যারি ফরওয়ার্ড করার আমাদের কোনো দায় নেই, আমরা সেটা করছিও না। আমরা একটা নির্বাচন আয়োজনের দিকে যাচ্ছি। বাদবাকি বিজয় দিবসকে নিয়ে, স্বাধীনতা যুদ্ধকে নিয়ে কারা ওন করবে, কারা এটা ডিজাইন করবে, কারা কি করবে, এটা দায় তাদেরকেই বহন করতে হবে। যারা এই সমস্ত নিয়ে তারা বিতর্কগুলো সৃষ্টি করছে, এই বিতর্ক নিরসনের দায়ও তাদের। বাংলাদেশে সরকার পরিবর্তনের সাথে সাথে স্বাধীনতা মুক্তিযুদ্ধের ইতিহাসেও একটা পরিবর্তনের সংস্কৃতি দেখা যায়। ইতিহাস গবেষক ও বিশ্লেষকরা মনে করেন, মুক্তিযুদ্ধের ইতিহাসের নির্মোহ উপস্থাপন বাংলাদেশে কখনোই হয়নি। আবুল কালাম আজাদ, বিবিসি নিউজ, বাংলা। শামীম রেজা, বাংলাদেশে সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে মুক্তিযুদ্ধের ইতিহাস পরিবর্তনের একটা ধারা চলে এসেছে। তো অন্তর্বর্তী সরকারের অবস্থানও কিন্তু এখানে আলোচিত হচ্ছে, প্রশ্নবিদ্ধ হচ্ছে। কিন্তু অন্তর্বর্তী সরকারের কি ডিফারেন্ট কিছু, অন্য কিছু করার অপশন কতটা আসলে? এখনো উপদেষ্টার যে বক্তব্য শুনলাম, এই সংক্ষিপ্ত সময় আমি খুব ইচ্ছাকৃতভাবে তার কোনো উত্তর দেব না, কারণ এটা অনেক বড় আলোচনার দাবি রাখে। যেভাবে উনি শুরু করেছেন এবং পরবর্তীতে যেভাবে দায়টা এড়িয়ে গেছেন, এই সরকার নতুন বয়ান নির্মাণ করতে পারবে না, তাকে কেউ সেটা নির্মাণ করতেও বলছে না। কিন্তু এই সংক্রান্ত তার কিছু দায়িত্ব ছিল, সেগুলো তো সে ব্যর্থতার পরিচয় দিয়েছে, যেটা মহিউদ্দিন ভাই চমৎকারভাবে বলেছেন, এবং আমি তার সঙ্গে একমত যে বাংলাদেশের অধিকাংশ সরকার এটাকে রাজনৈতিকভাবে ব্যবহার করেছে। কিন্তু এই যে আলোচনাগুলো ওঠানো হয়, ব্যক্তি বা গোষ্ঠী ওঠান, এটা আমার মনে হয় যে একদম দৃষ্টি আকর্ষণের চেষ্টা। আর দ্বিতীয় হয় যে কারোর এক ধরনের অনুচ্চারিত কর্মসূচি থাকে, সেটাকে বিতর্ক তৈরি করতে চায় এমন পক্ষও আছে। কিন্তু দিনের শেষে একজন সাধারণ নাগরিক হিসেবে আমার কাছে মনে হয় যে এটা মুক্তিযুদ্ধকে আরও প্রাসঙ্গিক করে তোলে। এখন যে বিতর্কে যেটা থেকে এই প্রসঙ্গগুলো শুরু, যে এটা আপনি সংবিধানে বা কোথাও যুক্ত করে এটা সমাধান করতে পারবেন না, বা বিযুক্ত করেও এটা সমাধান করতে পারবেন না। এটা আপনাকে উন্মুক্ত রাখতে হবে, রাষ্ট্রের দায়িত্ব হবে এর আর্কাইভিং, এর সংরক্ষণ। এবং আমার কাছে আমার মনে হয় যে আজকের এই আলোচনাগুলো শুনে যে সম্ভবত রাষ্ট্রকে আনুষ্ঠানিক ইতিহাস রচনা মুক্তিযুদ্ধ থেকে দূরে থাকতে হবে, এটাকে উন্মুক্ত রাখতে হবে, অন্যকে কথা বলতে দিতে হবে। কিন্তু অহেতুক বিতর্কগুলো আমার মনে হয় না যে এই বিষয়টাকে খুব বেশি ক্ষতিগ্রস্ত করবে। অনেক ধন্যবাদ শামীম রেজা। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচনের পর তার মেয়াদের মাঝামাঝি সময়ে পদত্যাগ করার পরিকল্পনা করছেন। রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা বলেছেন তিনি। 11 ডিসেম্বর প্রকাশিত ওই সাক্ষাৎকারে নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে নানা অভিযোগ
তুলে ধরেন রাষ্ট্রপতি। জানান অপমানিত বোধ করছেন তিনি। ঢাকায় তার সরকারি বাসভবন থেকে হোয়াটসঅ্যাপে দেওয়া সাক্ষাৎকারে রাষ্ট্রপতি বলেন, আমি পদত্যাগ করতে আগ্রহী, আমি ক্ষমতা ছাড়তে আগ্রহী, নির্বাচন না হওয়া পর্যন্ত আমার দায়িত্ব পালন চালিয়ে যাওয়া উচিত। সাংবিধানিকভাবে রাষ্ট্রপতি হওয়ায় আমি আমার অবস্থান ধরে রাখছি। রাষ্ট্রপতি জানান, প্রায় 7 মাস ধরে তার সঙ্গে দেখা করেননি প্রধান উপদেষ্টা। কেড়ে নেওয়া হয়েছে তার প্রেস বিভাগটি। গত সেপ্টেম্বরে বাংলাদেশি দূতাবাস থেকে সরিয়ে নেওয়া হয়েছে তার ছবি ও প্রতিকৃতি। তিনি বলেন, সব কনসুলেট, দূতাবাস এবং হাই কমিশনে রাষ্ট্রপতির প্রতিকৃতি ও ছবি ছিল। এক রাতের মধ্যে হঠাৎ করে এগুলো সরিয়ে ফেলা হয়েছে। এর ফলে জনগণের কাছে ভুল বার্তা যাচ্ছে। তারা ভাবছেন সম্ভবত অপসারণ করা হচ্ছে রাষ্ট্রপতিকে। এতে আমি খুব অপমানিত বোধ করছি। ডক্টর ইউনূসকে প্রতিকৃতি সম্পর্কে চিঠি লিখলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলেও অভিযোগ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তবে এই বিষয়ে সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। 2024 সালের আগস্টে ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে ভারতে চলে যেতে বাধ্য হন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের অপসারণ দাবিতেও হয় আন্দোলন। 75 বছর বয়সী মোহাম্মদ শাহাবুদ্দিন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে 5 বছরের জন্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন 2023 সালে। রাষ্ট্রপ্রধান হিসেবে তিনি দেশের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক। রবিবার থেকে শুরু হওয়া থাইল্যান্ড ক্যাম্বোডিয়ার সংঘাত সীমান্তবর্তী আরও বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছে। এই সংঘর্ষে কমপক্ষে 10 জন নিহত হয়েছেন। এদের মধ্যে ক্যাম্বোডিয়ায় 7 জন, থাইল্যান্ডে 3 জন। পাশাপাশি লক্ষ লক্ষ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। বিবিসির যাচাইকৃত তথ্য অনুযায়ী বুধবার পর্যন্ত যেসব অঞ্চল ক্ষতিগ্রস্ত হয়েছে তার বেশিরভাগই ক্যাম্বোডিয়ান সীমান্তের দিকের অঞ্চল। থাইল্যান্ড যেসব জায়গায় হামলা চালিয়েছে এর মধ্যে রয়েছে ক্যাম্বোডিয়ার ক্যাসিনো, একটি হোটেল, একটি রিসর্ট এবং একটি আবাসন উন্নয়ন প্রকল্প। এখান থেকে থাই আর্টিলারির গোলা ছোড়ার কিছু আওয়াজ শুনতে পাওয়া যায়। আমরা সীমান্ত থেকে মাত্র 3 কিলোমিটার দূরে। গতকাল রকেট আঘাত হানা একটি বাড়ির পাশে। বাস্তবতা হলো তাদের সৈন্যদের মধ্যে বিভিন্ন পর্যায়ে সংঘর্ষ হয়েছে। এছাড়াও থাইল্যান্ড ক্যাম্বোডিয়ার বিরুদ্ধে ল্যান্ডমাইন পুঁতে রাখার অভিযোগ করেছে। এটি এখানে একটি খুবই সংবেদনশীল বিষয়। 7 জন থাই সৈন্য কেবল বিতর্কিত সীমান্ত এলাকার টহল দিতে গিয়েই তাদের অঙ্গ হারিয়েছে। কাম্বোডিয়া অভিযোগ করেছে যে জুলাইয়ের যুদ্ধবিরতির পর থেকে থাইল্যান্ড কাম্বোডিয়ার 18 জন যুদ্ধবন্দীকে মুক্তি দেয়নি। এই বিষয়গুলো থেকেই রবিবার সংঘর্ষ শুরু হয়, যা সোমবারের মধ্যেই পূর্ণমাত্রার আক্রমণে রূপ নেয়। থাই সামরিক বাহিনী যুক্তি দিচ্ছে তাদের জন্য এই সময়ে কাম্বোডিয়ার সামরিক সক্ষমতাকে এমন পর্যায়ে ক্ষতিগ্রস্ত করা প্রয়োজন যেন তারা এদিকের সীমান্তে বসবাসকারী মানুষের জন্য কোনো হুমকি তৈরি করতে না পারে। এটাই তাদের লক্ষ্য। 5 মাসের মধ্যেই দ্বিতীয়বারের মতো শত শত কিলোমিটার বিস্তৃত করিডোরের গ্রামগুলোকে খালি করা হয়েছে। দুই প্রতিবেশীর মধ্যে বিশ্বাসের তীব্র ঘাটতি তৈরি হয়েছে। এমনকি ডোনাল্ড ট্রাম্পের চুক্তিও তাদের সম্পর্ক স্থিতিশীল রাখতে ব্যর্থ হয়েছে। এবারের দফায় থাইল্যান্ড অন্তত পিছপা হবার মতো পরিস্থিতি দেখা যাচ্ছে না। মালয়েশিয়া আগে মধ্যস্থতা করেছিল, এবার দেশ দুটিকে আলোচনার আহ্বান জানালেও থাইল্যান্ড জানিয়েছে তারা প্রস্তুত না। তৃতীয় দেশ মধ্যস্থতার প্রস্তাব দিলেও আমার মনে হয় থাইল্যান্ড তা গ্রহণ করবে না। আমার মনে হয় আমরা এই সমস্যার ক্ষেত্রে স্পষ্ট করে দিয়েছি যে এখানে সীমা অতিক্রম করা হয়েছে, থাইদের হত্যা করা হয়েছে। আমাদের নিশ্চিত করতে হবে এটি যেন আবার না ঘটে। কোনো আলোচনা হওয়ার আগে আমাদের যথেষ্ট আস্থা প্রতিষ্ঠা করতে হবে এবং এখনই সেই সময় নয়। সীমান্ত সংঘাতকে আন্তর্জাতিকীকরণের ব্যাপারে থাইল্যান্ড আগেই বেশ অস্বস্তিতে ছিল। শুধুমাত্র ট্রাম্পের শুল্কের বন্দুক তাদের মাথার ওপর থাকার কারণেই যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল। আর ক্যাম্বোডিয়া সে হস্তক্ষেপে খুশিই ছিল। ছোট দেশ হিসেবে থাইল্যান্ডের সাথে দ্বিপাক্ষিক আলোচনায় তারা খুব একটা সুবিধা করে উঠতে পারছে না। এবার থাইল্যান্ড সাফ জানিয়ে দিয়েছে যে তাদের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার আগ পর্যন্ত তারা থামবে না। এবারের সংঘাত থেকে বোঝা যাচ্ছে যে মিস্টার ট্রাম্প চাপ দিয়ে যুদ্ধবিরতি করলেও দুই দেশের মূল সমস্যাগুলির অবসান না হলে যে কোনো সময় আবারও সংঘাত শুরু হতে পারে। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমাজ এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।